যারা জালিয়াতি ও ভুয়া নথির মাধ্যমে ঋণ অনুমোদন ছাড়াই এসএমই ঋণের বিতরণ, প্রায় 800 কোটি টাকা আত্মসাৎ ভুয়া ঋণ বিতরণের মাধ্যমে বিদেশে যা পাচার হয়ে যায়। এছাড়া মধ্যম স্তরের কর্মকর্তাদের অনেকে তাদের নির্দেশ এই দুর্নীতি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তারেক রিয়াজ খান 2019 সালে এমডি হিসেবে যোগ দেন, তখন পদ্মা ব্যাংকের হাতে ছিল প্রায় 1200 কোটি টাকা নগদ। 2024 সালে তার পদত্যাগের সময় ব্যাংকের অবস্থান দাঁড়ায় ঋণাত্মক 400 কোটি টাকা। অন্যান্য ব্যাংক থেকে 100 জনেরও বেশি কর্মীকে দ্বিগুণ বেতনে নিয়োগ প্রদান করেন। উচ্চ বেতনে নতুন কর্মী নিয়োগের কারণে মাসিক মোট বেতন প্রায় 2.5 কোটি টাকা থেকে 600 কোটি টাকা পৌঁছায়। অযথা ও বেপরোয়া ব্যয়ের ফলে ব্যাংকের বার্ষিক ব্যয় বহুলভাবে বেড়ে গেছে, যা সম্পূর্ণভাবে আমাদের কষ্টার্জিত আমানতের অর্থ দিয়ে বহন করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক ও ন্যাক্কারজনক ব্যাপার হলো, এই ধরনের দায়িত্বহীন ব্যয় চলতে থাকলেও আমাদের প্রচারিত আমানতকারী আমাদের নিজের টাকাও 1 পয়সা তুলতে পারিনি। অসাম্য ও অবিচার। অপরদিকে আমানতকারীরা অন্ধকারে কখন তারা টাকা ফেরত পাবে তার কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই, অথচ ব্যাংকের কর্মীরা নিয়মিত বেতন, বোনাস সুবিধা পাচ্ছে, যা আমাদের অর্থ থেকেই পরিশোধ করা হচ্ছে। আমরা জানি যে ব্যাংক কর্মকর্তাদের আত্মীয় স্বজন সীমিত পরিমাণ টাকা তুলতে পারছেন, অথচ সাধারণ আমানতকারী মাসের পর মাস অপেক্ষা করেও কিচ্ছু পাচ্ছেন না। আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, ব্যাংক থেকে 1000 কোটি টাকা আত্মসাতের পর কিভাবে তারেক রেওয়াজ খান পদ্মা ব্যাংক থেকে পদত্যাগের পর ব্যাংক তাদের জন্য অনথিপত্র পেয়েছেন এবং এখনো ব্যাংকিং খাতে সক্রিয় রয়েছেন। আরো উদ্বেগজনক হলো, তার সাথে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ সহযোগীরাও বিভিন্ন ব্যাংকে দায়িত্ব রয়েছেন, যেন কিছুই ঘটেনি। এটি শুধু বিচারহীনতার একটি উদাহরণ নয়, বরং বাংলাদেশের আর্থিক খাতের ন্যায় বিচার ও জবাবদিহিতার চরম অবহেলার প্রতিচ্ছবি। আমরা জানতে চাই, কে বা কারা এই দুর্নীতি ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করেছে। এই ধরনের অপরাধীদের প্রতি এই শিথিলতা চলতে থাকে, তাহলে সাধারণ জনগণের আমানতের নিরাপত্তা কোথায়? এই ব্যাপক অর্থ সম্পদ আত্মসাৎ অসম্ভব হয়েছে মিস্টার নাফিস শারাফত। এখন আমাদের দাবি, সমস্ত আমানতকারীদের অর্থ ফেরতের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি নির্দিষ্ট সময়সীমা রোডম্যাপ প্রকাশ। বাংলাদেশ ব্যাংক ও দুদকের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত, যার আওতায় থাকবে চৌধুরী নাফিস শারাফত, তারেক রেওয়াজ খান সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে অভিযুক্ত দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, পাসপোর্ট বাতিল এবং সম্পদ জব্দের নির্দেশনা। এটি টাকা আত্মসাতের এবং চুরির বিষয় নয়, এটি বাংলাদেশের আর্থিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারের বিষয়। এটি ন্যায় বিচার, জবাবদিহিতা এবং আইনের শাসনের বিষয়। আমরা মিডিয়া, সুশীল সমাজ নিয়ন্ত্রণ সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনীর কাছে অনুরোধ জানাই, আমাদের পাশে দাঁড়ান আপনারা। আমরা উত্তর চাই, আমরা আইনের শাসন চাই, আমরা আমাদের টাকা ফেরত চাই। আমরা কোর্টে মামলা করার চিন্তা ভাবনা আছে, কারণ আমরা শুরু থেকে আমরা জানুয়ারি থেকে আমরা ডিরেক্ট, এর আগে তো ব্রাঞ্চে আমরা যোগাযোগ করেছি, বাট জানুয়ারি থেকে আমরা ডিরেক্ট হেড অফিস থেকে শুরু করে সোনালী ব্যাংকের যে এমডি আছেন, যেহেতু সোনালী ব্যাংকের এমডি শাকাত সাহেব, উনি আপনার পদ্মা ব্যাংকের চেয়ারম্যান, ওনার সাথে আমরা যোগাযোগ করেছি। তারপরে আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছি, ওখানে গভর্নর মহোদয়কে পাই নাই, ওনার পিএস এর কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছি। তো এরপরে আবার আমরা এই পদ্মা ব্যাংকের হেড অফিসে আমরা যাওয়া হয়েছে। যাওয়ার পরে আমরা যে তালহা সাহেব, যিনি আছেন বর্তমানে সিইও এবং অ্যাক্টিং এমডি, ওনার সাথে আমরা বসেছিলাম। তো উনি আমাদের একটা আশ্বাস দিয়েছেন যে, ভাই আপনারা যেহেতু আমার কাছে শেষ মোমেন্টে আসছেন, আপনারা ইনশাল্লাহ টাকা পাবেন। তো আমরাও সেই আশায় আমরা 1 মাস পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিয়ে নেই বা কোনো কিছু না। আমরা দেখলাম যে আসলে ওনারা কতটুকু আমাদের প্রতি তারপর আসলে আমরা দেখলাম যে আসলে কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। তো আসলে আমরা এখানে তো দেখেন আপনারা, আমি বারবার বলি যে যাদের প্রয়োজন তারাই কিন্তু এই কষ্টটা করতেছে, যাদের প্রয়োজন তারা তো নাই। এখন আমাদের প্রয়োজন, ওনারা যদি এটা না বুঝে যে ভাই এনারা বারবার আসতেছে এই পর্যন্ত যাচ্ছে, দ্যাট মিনস ওনাদের টাকাটা প্রয়োজন। আমরা কয়েকজন গ্রাহক 1-2 কোটি টাকা হবে, ওনারা যদি আমাদেরটা স্পেশালি করতো, ফোকাস দিত যে না ওনাদেরটা আমরা টাকাটা দিয়ে দেই, তাইলে আমরা আমাদের জায়গা থেকে হইতো। কিন্তু এখন আমরা যে অবস্থা হয়েছে, আমাদের যে মাসিক যে কস্টিংটা বা পাশাপাশি ফ্যামিলি মেনটেনের যে খরচটা,
এটা করতে আমাদের সবাই একটা হিমশিম খাচ্ছে। আমরা জব করতেছি, বাট জব করলো আমাদের এই যে আমি যেটা বললাম, আমার মা অসুস্থ, ওনার 60,000 টাকা লাগতেছে। এখন একটা মানুষের কতটা মানে কত টাকা পাইলে তো সেই চিকিৎসা ব্যয়ভার বহন করে। তো এখন আমাদের একটা যে আমরা ওনাদেরকে এই ঈদ পর্যন্ত আমরা ওনাদেরকে সময় দিব, এরপরে আমরা আবার সবাই বসে, কারণ এটা তো কমিটি একা না, আমরা সবাই মিলে আমরা পরবর্তীতে এমডি সাহেবের সাথে দেখা করে তারপর হচ্ছে আমরা করবো পরবর্তী যে স্টেপ যেটা বললেন মামলাতে আমরা যাবো ইনশাল্লাহ। আমরা সবাই এখানে যারা আছেন সবাই আমরা পেশাজীবী। আমি একটা প্রাইভেট একটা অর্গানাইজেশন আছি, তো ওনারাও আছেন। আমি পদ্মা ব্যাংকে 2017 সাল থেকে একটা ডিপিএস করে আসছিলাম। তো সেটা 10 বছরের ছিল। এরপরে 8 বছর পর্যন্ত চলেছে, কিন্তু বর্তমানে যে অবস্থা, এরপরে আর আমি ডিপোজিট করার কোনো সাহস পাইনি। আমি 8 বছরে গিয়ে সেটা ভেঙে আমি সেটা সেভিংসে নিয়ে আসছি। আসলে তখন ব্যাংক আমাদেরকে টাকা দিতে পারছিল, যখনই গিয়েছি যা চেয়েছি 2, 4, 5 লাখ 10 লাখ সব সময়ই দিয়েছে। কিন্তু হঠাৎ করে এইভাবে লেনদেন বন্ধ হয়ে যাবে টোটালি, এটা আসলে তখন কোনোভাবেই ভাবতে পারিনি। আমার বাবা 2016 সাল থেকে এখানে টাকা রেখেছেন। এখন সে রিটায়ারমেন্ট করেছেন যখন তার টাকাটা সব থেকে বেশি প্রয়োজন, এবং আমার সবার বললো পরিবারের অসুস্থ আছে। আমার মাও অনেকদিন ধরে কিডনি পেশেন্ট এবং তার অন্যান্য রোগ আছে, কিন্তু আমরা কোনোভাবেই টাকাটা পাচ্ছি না আমাদের যখন টাকার দরকার। আর এই টাকাটাকে লং টার্ম ধরে রাখা হয়েছে। আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছে, আমরা আসলে সবাই জানি যে প্রতি মাসে যেমন একটা নির্দিষ্ট আমাদের টাকা সেভ করে রাখা হয়, সেটা কতটা চ্যালেঞ্জের হয় তাদের জন্য। তো এত কষ্টে জমানো টাকাটা আসলে যখন আমরা পাচ্ছি না, এর থেকে ব্যর্থ আসলে কিছুই মনে হয় না।